আচ্ছা, চলুন দেখিনি ৬ অক্টোবর ২০২৫-এর খবরের কাগজগুলোতে কি গুরুত্বপূর্ণ খবর আছে একেবারে সংক্ষেপে। দেখুন, আজকের কাগজগুলোতে চোখ রাখলে দেখবেন দেশের রাজনীতি, অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা, আবার জনস্বাস্থ্য নিয়েও বেশ কিছু জরুরি বিষয় উঠে এসেছে। এগুলো কিন্তু আপনার জেনে রাখা দরকার। প্রথমেই বলি, জুলাই ফাউন্ডেশন নিয়ে একটা খবর আছে। জুলাই যোদ্ধা যাচাই করার নামে নাকি সেখানে নির্যাতনের অভিযোগ উঠেছে। ফাউন্ডেশন অবশ্য বলছে এটা জিজ্ঞাসাবাদের অংশ, আর তারা দুঃখও প্রকাশ করেছে। তবে গোপন সেলের অভিযোগটা কিন্তু ওরা মানছে না। দ্বিতীয়ত, জুলাই জাতীয় সনদ, মানে ওই যে রূপরেখাটা, ওটা বাস্তবায়নে গণভোট হবে কি হবে না, এটা নিয়ে দলগুলোর মধ্যে নীতিগত মিল থাকলেও কখন ভোট হবে তা নিয়ে কিন্তু বেশ মতবিরোধ। বিএনপি যেমন চাইছে সংসদ নির্বাচনের সাথে হোক, জামায়াত চাইছে তারও আগে, আর এনসিপি তো এখনই এর আইনি ভিত্তি দেখতে চাইছে। তৃতীয়ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবির নির্বাচন নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই বললেই চলে, আর শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলি আবার সভাপতি হচ্ছেন। চতুর্থত, আইএমএফের ঋণের শর্ত পূরণ করার পর একটা রিপোর্টে বলছে দেশে বেকারত্ব বেড়েছে। তবে কেন বাড়ল, মানে সরকারি নীতির প্রভাব কতটা, তা নিয়ে অর্থনীতিবিদরা কিন্তু একমত নন। পঞ্চমত, পাকিস্তানে তেহরিকে তালেবান বা টিটিপিতে কিছু বাংলাদেশি তরুণের যোগ দেওয়ার খবরে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। এটা থামাতে ঠিকঠাক ধর্মীয় ব্যাখ্যার ব্যবহারের কথা বলা হচ্ছে। ষষ্ঠত, বান্দরবান আর টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বেড়েছে। এমনকি ওরা নাকি স্থানীয়দের ট্রেনিংও দিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে এর পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক কোনো খেলা থাকতে পারে। সপ্তমত, গাজায় যুদ্ধবিরতির কথা চললেও ইসরায়েলি হামলা কিন্তু থামেনি। গত ২৪ ঘণ্টায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এর প্রতিবাদে ইউরোপ জুড়েও বিক্ষোভ চলছে। অষ্টমত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে জুলাই আন্দোলনের সময়ের ঘটনার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ উঠেছে সেটার প্রাথমিক তদন্ত শুরু হচ্ছে। আর সব শেষে দেশে ডেঙ্গুর অবস্থা কিন্তু বেশ খারাপ। একদিনেই রেকর্ড ১,০৪২ জন আক্রান্ত, মারা গেছেন ৯ জন, মোট মৃত্যু বেড়ে ২১২। ডাক্তাররা তো জরুরি অবস্থা মোকাবেলার জন্য বলছেন। তো এই ছিল আজকের পত্রিকাগুলোর কিছু জরুরি খবর, যা থেকে দেশের এখনকার অবস্থাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। নমস্কার। আজকের আলোচনায় আমরা চোখ রাখছি ৬ অক্টোবর ২০২৫ তারিখের কিছু বাছাই করা সংবাদপত্রের শিরোনামে। দেশের ভেতরের নানা ঘটনা, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, স্বাস্থ্য সব নিয়েই কথা হবে। নমস্কার। হ্যাঁ, আজকের কাগজগুলোতে এমন অনেক খবর এসছে যা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করাই যায়। বেশ কিছু ভাবনার বিষয় আছে। অবশ্যই। চলুন শুরু করি মানব জমিনের একটা খবর দিয়ে। জুলাই ফাউন্ডেশন নিয়ে একটা গুরুতর অভিযোগ, তাই না? জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে অভিযোগটা হলো আহত যোদ্ধা যাচাইয়ের নামে ফাউন্ডেশনে ডেকে নিয়ে চাপ দেওয়া হয়েছে ভুয়া আহত প্রমাণের চেষ্টা আর কি। ও, কিন্তু ফাউন্ডেশন কি বলছে? ফাউন্ডেশনের একজন কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, উনি বলছেন যে প্রকৃত আহতদের ক্ষোভ থেকে বাঁচাতে অনেক সময় পেছনের ঘরে জিজ্ঞাসাবাদ করা হতো। সেখানে নাকি সিসিটিভিও ছিল। উনি অবশ্য অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা। আর সিইও কামাল আকবর, উনি আবার গোপন সেলের অভিযোগটা একদমই মানছেন না। বলছেন সুনির্দিষ্ট অভিযোগ দিন, তদন্ত করব। তো দুটো ভাষ্য পাচ্ছি আমরা এখানে। বেশ ঘোলাটে ব্যাপার। আচ্ছা, এই জুলাই প্রসঙ্গে কালের কণ্ঠে আরেকটা খবর দেখলাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলো নাকি একমত। হ্যাঁ, গণভোটের ব্যাপারে নীতিগতভাবে একমত মনে হচ্ছে, কিন্তু কখন হবে, কিভাবে হবে, এইটা নিয়ে বেশ বড় মতো পার্থক্য। যেমন ধরুন, বিএনপি বলছে সংসদ নির্বাচনের সাথেই হোক, আবার জামায়াতে ইসলামী চাইছে নির্বাচনের তফসিলের আগে। ওদিকে এনসিপি চায় এখনই এর আইনি ভিত্তি দেয়া হোক। তার মানে ঐক্যমত্য কমিশন এখন একটা প্রস্তাব পাঠাবে সরকারকে, যেখানে বিভিন্ন বিকল্প থাকবে। ঠিক তাই। জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিক বিকল্প প্রস্তাব সহ মূল সনদ সরকারের কাছে পাঠাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ একটা টানাপোড়েন চলছে বলতে পারেন। এদিকে নিউ এজের একটা খবর কিন্তু বেশ আলোড়ন ফেলার মতো।
জুলাই আন্দোলনের সময়ের ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে একটা দল হিসেবে। হ্যাঁ, খবরটা এমনই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উনি নিশ্চিত করেছেন এনডিএম বা ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি দলের অভিযোগের ভিত্তিতে এই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এটা তো রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর একটা মোড়। নিঃসন্দেহে। এরপরে কি হয় সেদিকে সবারই নজর থাকবে। আচ্ছা, এবার একটু অর্থনীতির দিকে যাই। বণিক বার্তার একটা প্রতিবেদন দেখলাম আইএমএফের ঋণ আর তার শর্ত নিয়ে। বলা হচ্ছে শর্ত মানতে গিয়ে নাকি মূল্যস্ফীতি, বেকারত্ব এসব বেড়েছে। হ্যাঁ, এই অভিযোগটা উঠেছে। প্রতিবেদনে একটা গ্রিক গবেষণার কথাও বলা হয়েছে, যেখানে দেখা গেছে যে কঠোর শর্তযুক্ত ঋণ নিলে অনেক সময় গ্রহীতা দেশে বেকারত্ব বাড়ে, কর্মসংস্থান কমে যায়। কিন্তু সবাই কি একমত? হ্যাঁ, না, এখানে ভিন্ন মতও বেশ জোরালো। যেমন ডক্টর জাহিদ হোসেন বলছেন, এই যে বেসরকারি বিনিয়োগ কমা বা প্রবৃদ্ধি একটু থমকে যাওয়া, এটা তো আমরা 2016-17 সাল থেকেই দেখছি। উনি এটাকে মিডল ইনকাম ট্র্যাপের সাথে তুলনা করছেন। মিডল ইনকাম ট্র্যাপ মানে মধ্যম আয়ের ফাঁদ। হ্যাঁ, মানে একটা দেশ নিম্ন আয়ের স্তর থেকে মধ্যম আয়ে উঠার পর আর এগোতে পারছে না, উচ্চ আয়ের দিকে যাওয়াটা কঠিন হয়ে পড়ছে। আবার দেখুন, বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী উনি বেশ কড়া ভাষায় বলেছেন যে সরকার আইএমএফকে খুশি করতে গিয়ে সব বিসর্জন দিচ্ছে। ওহ। অন্যদিকে ডক্টর ফাহমিদা খাতুন বলছেন, দেশগুলো তো আসলে অনেক সময় আর কোনো উপায় না দেখেই আইএমএফের কাছে যায়, যদিও ফলাফল সবসময় ভালো হয় না। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা বেশ জটিল, এক কথায় উত্তর দেওয়া কঠিন। অর্থনীতির এই চাপের পাশাপাশি নিরাপত্তা নিয়েও তো উদ্বেগ আছে। সমকালের খবরটা দেখলাম, ফয়সাল হোসেন নামে এক বাংলাদেশি তরুণ পাকিস্তানে টিটিপিতে যোগ দিয়ে, মানে তেহরিকি তালেবান পাকিস্তানে, সেনা অভিযানে মারা গেছেন। হ্যাঁ, এটা খুবই চিন্তার বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে এরকম আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তরুণদের বিপদগামী হওয়া ঠেকাতে কি ভাবা হচ্ছে? বলা হয়েছে তরুণদের ইসলামের সঠিক ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। নিবন্ধিত ইসলামী দলগুলোকেও এই কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটা জরুরি। নিরাপত্তা নিয়ে আর একটা খবর পেলাম নয়া দিগন্তে। বান্দরবান টেকনাফ সীমান্তে আরাকান আর্মির তৎপরতা নাকি বাড়ছে। হ্যাঁ, এই খবরটাও বেশ উদ্বেগজনক। আরাকান আর্মি মানে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী। অভিযোগটা হলো তারা নাকি এখানকার স্থানীয় কিছু উপজাতিকে মিয়ানমারে নিয়ে ট্রেনিং দিয়ে আবার বাংলাদেশে পাঠাচ্ছে। এর পিছনে কারা থাকতে পারে, কোনো ইঙ্গিত আছে? গোয়েন্দা সংস্থাগুলো একটা ভূরাজনৈতিক খেলার দিকে ইঙ্গিত করছে। তাদের ধারণা দুটো প্রভাবশালী দেশ হয়তো রাখাইন আর পার্বত্য অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারের জন্য আরাকান আর্মিকে ব্যবহার করছে। যদি তাই হয় তাহলে তো এটা শুধু আমাদের সীমান্ত নিরাপত্তার জন্যই নয়, পুরো অঞ্চলের জন্যই একটা বড় হুমকি। একদম ঠিক, খুবই সংবেদনশীল একটা পরিস্থিতি। দেশের বাইরে যদি দেখি, প্রথম আলো বলছে গাজায় হামলা থামছেই না। একদিকে যুদ্ধবিরতির কথা হচ্ছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার কথা আসছে, অথচ হামলা চলছেই। গত 24 ঘণ্টায় 70 জনের বেশি মারা গেছেন। পরিস্থিতি খুবই হতাশাজনক। মিশরে তো আলোচনা শুরু হওয়ার কথা ছিল। হ্যাঁ, সোমবার থেকে পরোক্ষ আলোচনা, মানে ইসরায়েল আর হামাস সরাসরি বসবে না। ট্রাম্পের প্রস্তাবের কারণে এবারের আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ঠিকই, কিন্তু মাঠে যা ঘটছে তাতে আশাবাদী হওয়া কঠিন। এর প্রতিবাদও তো হচ্ছে। হ্যাঁ, ইউরোপ জুড়ে বিক্ষোভ হচ্ছে। লন্ডনে তো প্রায় 500 জনকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, এবার একটু খেলার মাঠে আসি। আজকের পত্রিকার খবর, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও নাকি বিতর্ক। শুরুতে মনে হয়েছিল বেশ অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কেউ কেউ বলছেন নির্বাচিত হলেও বোর্ডে যোগ দেবেন না। তাহলে তো নির্বাচনটা একরকম একপেশে হয়ে গেল, মানে সরকার বনাম বিএনপি সমর্থক প্যানেলের লড়াই। অনেকটা তাই। কিছু আইনি জটিলতার কথাও শোনা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনটা শুরুতেই প্রশ্নবিদ্ধ। যদিও মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলি হয়তো আবার সভাপতির হচ্ছেন, কিন্তু প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সবশেষে একটা জনস্বাস্থ্য সংক্রান্ত খবর, যেটা খুবই উদ্বেগের।
ডেলি স্টার বলছে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, একদিনে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, একদিনে 1042 জন আক্রান্ত, যা এবছরের সর্বোচ্চ, আর মারাও গেছেন 9 জন, যা এবছরের দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। সর্বনাশ! মোট আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা কত দাঁড়ালো? এবছর মোট মৃত্যু 212 জন আর আক্রান্ত প্রায় 50,000-এর কাছাকাছি। চিকিৎসকরা চিন্তিত, কারণ রোগীরা অনেকেই খুব দেরিতে আসছেন। বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন, জরুরি ভিত্তিতে সমন্বিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তো আজকের এই শিরোনামগুলো যদি এক জায়গায় করি, তাহলে কি দাঁড়াচ্ছে? দেশের ভেতরে দেখুন রাজনৈতিক মতপার্থক্য, জবাবদিহিতার প্রশ্ন উঠছে, অর্থনীতির ওপর চাপ বাড়ছে, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। হ্যাঁ, আবার আন্তর্জাতিক অঙ্গনেও সংঘাত চলছে। সেই সাথে দেশের ভেতরে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট। সব মিলিয়ে কিন্তু একটা বেশ জটিল আর অস্থির সময়। সত্যিই তাই। আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে জাতীয় আর আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই অনেকগুলো বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। এখন প্রশ্ন হলো, এই বহুমুখী চাপ আর সংকটগুলো সামলে দেশ, এমনকি বিশ্ব, কিভাবে স্থিতিশীলতা আর অগ্রগতির পথে এগোবে? এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনা শেষে থেকে গেল। আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজ 6 অক্টোবর 2025। আজকের খবরের কাগজগুলো যদি দেখি, দেশের ভেতরের বাইরের অনেকগুলো গুরুত্বপূর্ণ আর কিছু কিছু ক্ষেত্রে বেশ উদ্বেগজনক বিষয় উঠে এসেছে। আজকের যে প্রতিবেদনগুলো, সেগুলোর ভিত্তিতে আমাদের আলোচনার মূল প্রশ্নটা হতে পারে এরকম: এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো কি বিচ্ছিন্ন সমস্যা, নাকি এগুলো আসলে দেশের গভীরে থাকা কোনো বৃহত্তর শাসনতান্ত্রিক, অর্থনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জেরই বহিঃপ্রকাশ? আমার তো মনে হচ্ছে এই খবরগুলো কিছু কাঠামোগত দুর্বলতার দিকেই ইঙ্গিত করছে। আর আমি বিষয়গুলোকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছি। আমার মনে হয় প্রতিটি ঘটনারই নিজস্ব একটা প্রেক্ষিত আছে, নিজস্ব জটিলতা আছে। এত সহজে সরলীকরণ হয়তো করা ঠিক হবে না। একটা সামগ্রিক চিত্র যদি পেতে চাই, তাহলে এই ভিন্ন ভিন্ন দিকগুলো তো বিবেচনা করা জরুরি, তাই না? ঠিক। প্রথমেই আসি এই যে জবাবদিহিতার প্রশ্নটা। মানবজমিন যেমন রিপোর্ট করেছে, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতি স্মরণে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি ভুয়া আহত প্রমাণের চেষ্টার কথাও কিন্তু বলা হচ্ছে। যদিও একজন কর্মকর্তা দুঃখ প্রকাশ করেছেন, নিরাপত্তার কারণে নাকি স্থান পরিবর্তন করা হয়েছে, এসব বলেছেন। কিন্তু মূল অভিযোগটা তো বেশ গুরুতর। অভিযোগটা গুরুতর, অবশ্যই গুরুতর। তবে এর আরেকটা দিকও দেখতে হবে। ফাউন্ডেশনের যিনি সিইও, তিনি কিন্তু এই গোপন সেলের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আর বলেছেন যে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তদন্ত করা হবে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার প্রশ্নটাকে যেন আরও জটিল করে তুলছে। একই ধরনের একটা আস্থার সংকট কিন্তু আমরা খেলাধুলার জগতেও দেখছি। আজকের পত্রিকার খবর বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন, সেটা নিয়েও বেশ বিতর্ক হচ্ছে। হেভিওয়েট প্রার্থীরা সরে দাঁড়াচ্ছেন, আইনি জটিলতা তৈরি হয়েছে, পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এখানেও কিন্তু সেই স্বচ্ছতা আর প্রক্রিয়ার শুদ্ধতা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, এই জবাবদিহিতার প্রশ্নটা কিন্তু দেখুন আরও বিস্তৃত হচ্ছে। নিউ এজ যেমন জানাচ্ছে, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি দলের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা তো একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে জবাবদিহিতার যে দাবি, সেটাকেই সামনে আনছে। তদন্তের সম্ভাবনার কথা তাস্কিকে এসেছে, ঠিক। তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এখনও খুবই প্রাথমিক পর্যায়ে আর একটা নির্দিষ্ট দলের অভিযোগের ভিত্তিতে হচ্ছে। এর ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়াবে বা এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ঠিক কতটা, সেটা এখনই বলা মুশকিল। তবে হ্যাঁ, এটা ঠিক যে বিভিন্ন স্তরে এই জবাবদিহিতার প্রশ্নটা উঠছে। আবার অন্যদিকে দেখুন, রাজনৈতিক ঐক্যমত্য তৈরির চেষ্টাও কিন্তু চলছে। যেমন কালের কণ্ঠ জানাচ্ছে, জুলাই জাতীয় সনদ, যেটা মূলত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল, সেটা বাস্তবায়নের জন্য গণভোট নিয়ে দলগুলোর মধ্যে নীতিগত ঐক্য হয়েছে। কিন্তু সময়সূচি নিয়ে মতভেদটা রয়েই গেছে। বিএনপি যেমন বলছে নির্বাচন আর গণভোট একসাথেই হোক, জামায়াত বলছে নির্বাচনের আগে হওয়া দরকার,
আর এনসিপি চাইছে এখনই এর একটা আইনি ভিত্তি দেওয়া হোক। ঠিক। আর এই রাজনৈতিক আলোচনার পাশাপাশি অর্থনৈতিক চাপটাও তো বাড়ছে, তাই না? বণিক বার্তার প্রধান খবর দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ কর্মসূচির শর্ত পূরণের পর দেশে মূল্যস্ফীতি আর বেকারত্ব দুটোই নাকি বেড়েছে। একটা গবেষণা তো সরাসরি বলছে যে এই ধরনের ঋণ বেকারত্ব বাড়ায়। যদিও অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন তিনি অবশ্য এর সাথে পুরোপুরি একমত নন। তিনি বলছেন এটাকে শুধু আইএমএফের প্রভাব বলা ঠিক হবে না, এটা 2016-17 সাল থেকেই চলা মধ্যম আয়ের ফাঁদের সাথে সম্পর্কিত। মানে একটা নির্দিষ্ট আয় স্তরে পৌঁছানোর পর প্রবৃদ্ধিটা যেন থমকে যায়, সেই প্রবণতা আর কি। ড. জাহিদ হোসেনের বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ আসলেও, কারণ উনি সমস্যাটাকে একটা দীর্ঘমেয়াদী কাঠামো ক্যাটেগরিজ দেখছেন। বেকারত্ব বাড়ার জন্য খুব সহজেই আইএমএফকে দায়ী করে ফেলাটা হয়তো ঠিক হবে না, কারণ সমস্যাটা তো আগে থেকেই ছিল, যেমনটা উনি বলছেন। তবে হ্যাঁ, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বা বিসিআইয়ের সভাপতির যে সরকারের সমালোচনা, সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। তিনি তো সরাসরিই বলেছেন যে আইএমএফকে খুশি করতে গিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে। আবার ড. ফাহমিদা খাতুনের কথাটা মনে আছে, উনি বলেছিলেন দেশগুলো আসলে অন্য কোনো বিকল্প না পেয়েই শেষ পর্যন্ত আইএমএফের কাছে যায়, সুতরাং পরিস্থিতিটা আসলেই বেশ বহুমাত্রিক। অর্থনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, এর সাথে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও কিন্তু কম নয়। সমকাল যেমন রিপোর্ট করছে, বাংলাদেশি তরুণদের তেহরিক-ই-তালেবান পাকিস্তান মানে টিটিপিতে যোগদানের একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে বেশ উদ্বেগও প্রকাশ করা হয়েছে, বিশেষ করে ফয়সাল হোসেন নামে একজনের মৃত্যুর ঘটনার পর। এটা তো অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা নতুন হুমকি তৈরি করছে। হ্যাঁ, অভ্যন্তরীণ উগ্রজার পাশাপাশি কিন্তু আঞ্চলিক ভূরাজনীতির ছায়াও বেশ দীর্ঘ হচ্ছে। নয়াদিগন্ত যেমন রিপোর্ট করেছে, বান্দরবন আর টেকনাফ সীমান্তে আরাকান আর্মির তৎপরতা নাকি বেড়েছে। স্থানীয় উপজাতিদের তারা প্রশিক্ষণ দিচ্ছে, এমন অভিযোগও উঠেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এর পেছনে আবার দুটো প্রভাবশালী দেশের ভূরাজনীতির খেলার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। এটা দেশের সীমান্ত নিরাপত্তাকে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। আর এই সব কিছুর মধ্যে জনস্বাস্থ্য, সেটার অবস্থা তো খুবই খারাপ। ডেইলি স্টারের খবর যদি দেখেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। একদিনে রেকর্ড 1042 জন আক্রান্ত হয়েছেন, 9 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু তো 212 ছাড়িয়ে গেছে, আক্রান্ত প্রায় 250,000 মানুষ। ডাক্তাররা বলছেন মানুষজন দেরিতে চিকিৎসা নিতে আসছে, তাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বটে, কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি চোখে পড়ছে না। আন্তর্জাতিক অঙ্গনেও দেখুন, শান্তির আশা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। প্রথম আলো জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার একটা উদ্যোগ নিয়েছেন বটে, কিন্তু তার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছেই। মাত্র 24 ঘণ্টায় 70 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মিশরে যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই লাগাতার হামলার কারণে সেটাও ব্যাহত হচ্ছে। এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, লন্ডনে তো ব্যাপক ধরপকড়ের খবরও আসছে। এই যে বৈশ্বিক অস্থিরতা, এটাও তো নিশ্চয় আমাদের এখানে প্রভাব ফেলে। সব মিলিয়ে যদি দেখি, আজকের সংবাদপত্রগুলোর দিকে তাকালে একটা বেশ জটিল চিত্রই কিন্তু ফুটে উঠছে। এই যে জুলাই ফাউন্ডেশনের বিতর্ক, গণভোট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, অর্থনীতির চাপ, আবার ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে প্রশ্ন, নিরাপত্তা সংকট, ডেঙ্গুর ভয়াবহতা, এগুলোকে আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এদের মধ্যে হয়তো একটা আন্তঃসংযোগ আছে, যা হয়তো দেশের গভীরে থাকা কিছু মৌলিক সমস্যার দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। অবশ্যই সংযোগ খোঁজার চেষ্টা করা যেতেই পারে, তবে আমার মনে হয় প্রতিটি ঘটনার নিজস্ব চালিকা শক্তি আর ব্যাখ্যাগুলোকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। যেমন ধরুন, জুলাই ফাউন্ডেশনের অভিযোগের বিপরীতে সিইওর বক্তব্যটা, বা আইএমএফ বিতর্ক নিয়ে অর্থনীতিবিদদের ভিন্ন ভিন্ন যে বিশ্লেষণগুলো আমরা দেখলাম, কিংবা আরাকান আর্মির তৎপরতার পেছনে যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলো যদি আমরা মনে রাখি, তাহলে হয়তো পরিস্থিতির একটা ভারসাম্যপূর্ণ চিত্র আমরা পেতে পারি। আজকের প্রতিবেদনগুলো আসলেই জটিলতারই সাক্ষী। এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে আরও গভীর বিশ্লেষণের অবকাশ রয়ে গেল। আচ্ছা, তাহলে এখানেই আজ শেষ করছি।
6ই অক্টোবরের বাংলা সংবাদপত্রগুলোর কিছু প্রধান শিরোনাম নিয়ে আজ আমরা কথা বলবো। দেশের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। হ্যাঁ, বেশ কিছু জরুরি খবর আছে আজকে। প্রথমেই আসি জুলাই আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে। মানবজমিন যেমন বলছে, জুলাই ফাউন্ডেশনে নাকি জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। এটা বেশ গুরুতর অভিযোগ। আর এর সাথেই দেখুন, কালের কণ্ঠ জানাচ্ছে ওই যে জুলাই জাতীয় সনদ, ওটা বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য। ঠিক, বিএনপি বলছে নির্বাচনের দিনই হোক, জামায়াত আবার বলছে তফসিলের আগে। এনসিপি তো আরও দ্রুত আইনি ভিত্তি চাইছে। মানে একদিকে দেখুন জবাবদিহিতার প্রশ্ন উঠছে ফাউন্ডেশন নিয়ে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ কৌশল নিয়ে সময়সূচি নিয়ে একমত হতে পারছে না। এই দুটো বিষয় কি একসাথে জুলাই আন্দোলনের যে মূল স্পিরিট সেটাকে আরও জটিল করে তুলছে? কি মনে হয়? আমার তো মনে হয় তাই। জুলাইয়ের উত্তরাধিকার কিভাবে ম্যানেজ করা হবে তা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু বেশ স্পষ্ট। ভবিষ্যতের রাজনীতির হিসাবটাই এখন মুখ্য হয়ে উঠছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বা স্বচ্ছতার প্রশ্ন, এটা তো অন্য খবরেও দেখছি। যেমন আজকের পত্রিকা বলছে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিতর্ক। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতার চেয়ে নাকি রাজনৈতিক বিভাজনই বেশি দেখা যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন উঠছে। আবার দেখুন নিউ এজের খবরটা, একটা আবেদনের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলন সময়ের ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার বিরোধী অপরাধের প্রাথমিক তদন্ত শুরু হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। দেখুন, দুটো একেবারেই ভিন্ন ক্ষেত্র। একটা হলো খেলার জগৎ, আরেকটা জাতীয় রাজনীতি। কিন্তু দুটোতেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, তার স্বচ্ছতা, তার গ্রহণযোগ্যতা এসব নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। একদিকে ক্রিকেট প্রশাসনের রাজনৈতিক প্রভাবের অভিযোগ, অন্যদিকে একটা প্রধান দলের অতীত কর্মকাণ্ড নিয়ে তদন্তের সম্ভাবনা। এগুলো কি আলাদা ঘটনা, নাকি দেশের সামগ্রিক যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটার ওপরই একটা আস্থার সংকট তৈরি হচ্ছে? বা ধরুন রাজনৈতিক মেরুকরণটা আরও গভীর হচ্ছে কিনা? এটা একটা ভাবনার বিষয় অবশ্যই। আচ্ছা, এবার একটু অর্থনীতি আর নিরাপত্তার দিকে যদি তাকাই। বণিক বার্তা বলছে আইএমএফ ঋণ কর্মসূচির পর বেকারত্ব বাড়তে পারে, এরকম একটা বিতর্ক চলছে। হ্যাঁ, যদিও সব অর্থনীতিবিদ একমত নন, ভিন্ন মতো আছে। এর পাশেই সমকালের খবরটা দেখুন। টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তানে বাংলাদেশি তরুণদের যোগদানের একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। আর নয়া দিগান্ত তো আরও একটা দিকে ইঙ্গিত করছে, পার্বত্য চট্টগ্রাম আর মিয়ানমারের রাখাইন সীমান্ত। সেখানে ভূ রাজনৈতিক খেলার কথা বলছে, আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধির কথা বলছে। আচ্ছা, এই তিনটা খবর আইএমএফ শর্ত, বেকারত্ব, তরুণদের টিটিপিতে যোগদান, আর ওদিকে সীমান্ত পরিস্থিতি, আরাকান আর্মি, এগুলোর মধ্যে কি কোনো কানেকশন থাকতে পারে? সেটাই প্রশ্ন। অর্থনৈতিক চাপ, ধরুন বেকারত্ব বাড়ল, হতাশা বাড়ল, সেটা কি তরুণদেরকে এই ধরনের চরমপন্থার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি বাড়ায়? হতে পারে। আর দেশের ভেতরের এই অর্থনৈতিক বা সামাজিক অস্থিরতা, সেটা কি আবার সীমান্ত অঞ্চলে কোনো নিরাপত্তা সংকট বা ভূ রাজনৈতিক খেলার সুযোগ তৈরি করে দেয়? অর্থনীতি, নিরাপত্তা, ভূ রাজনীতি, এই বিষয়গুলো আসলে বেশ জটিলভাবে একে অপরের সাথে জড়িত থাকতে পারে। আরও খতিয়ে দেখা দরকার। গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে ঠিকই, কিন্তু ইসরায়েলি হামলা থামেনি, হতাহতের সংখ্যা বাড়ছেই। হ্যাঁ, আন্তর্জাতিক অঙ্গনের এই সংকটটা তো চলছেই। শান্তি আনার চেষ্টা বারবার বাধা পাচ্ছে। মৃত্যুও বাড়ছে, মোট মৃত্যুর সংখ্যাও বেশ উঁচুতে। এটাও তো একটা বিরাট জনস্বাস্থ্য সংকট। জরুরি অবস্থা বললেও ভুল হবে না। তো কি দাঁড়ালো? একদিকে আন্তর্জাতিক সংঘাত থামানোর ব্যর্থ চেষ্টা, অন্যদিকে দেশের ভেতরে একটা মহামারী পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ। ঠিক, দুটো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সংকট। একটা বিদেশের যুদ্ধ আর একটা ঘরের ভেতরের। এই দুটো একসাথে মোকাবেলা করার চাপটা কিন্তু অনেক। দেশের প্রশাসন, সম্পদ, মনোযোগ সবকিছুর ওপরই তো এর প্রভাব পড়ছে। অবশ্যই। তাহলে আজকের শিরোনামগুলো যদি এক জায়গায় করি, তাহলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের উত্তরাধিকার নিয়ে জটিলতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন, অর্থনীতি, নিরাপত্তা, ভূরাজনীতির মধ্যে একটা বিপজ্জনক সম্পর্ক তৈরি শঙ্কা, আর তার সাথে যোগ হচ্ছে এই চলমান আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ সংকটগুলো, গাজা আর ডেঙ্গু। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা বেশ বহুমুখী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে এই বিষয়গুলো আগামী দিনের পথ চলাকে যে প্রভাবিত করবে তাতে কোনো সন্দেহ নেই। আজকের মতো এখানেই শেষ করছি।
আপনাদের কাজ নিয়ে আবারও আমাদের কাছে আসতে পারেন, আমরা সেই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত থাকব।